আন্তর্জাতিক রাজনীতিতে সুখে থাকতে ভূতে কিলায় প্রবাদের মতোই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন নরেন্দ্র মোদী। একদিকে ভারতের সব কৌশলগত মিত্ররা পাশ থেকে সরে যাচ্ছে, আর সেই ধাক্কা সামলাতে নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে ভোটের মাঠ গরমের পায়তারা করছেন বলেও বিভিন্ন মহল থেকে গুঞ্জন উঠছে। যদিও এই তথ্যের সত্যতা এখন পর্যন্ত যাচাই করা সম্ভব হয়নি। গুজরাটের ভুজে এক জনসভায় মোদী পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, সুখে থাকো, রুটি খাও, না হলে আমার গুলি তো আছেই। তিনি পাকিস্তানের জনগণকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানিয়ে বলেন, শান্তিপূর্ণ জীবন বেছে না নিলে ভারতের কড়া জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে। মোদী আরও বলেন, ভারত ট্যুরিজমে বিশ্বাস করে, পাকিস্তান টেরোরিজমে। এটা শুধু ভারতের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই বিপজ্জনক। মোদী সরকারের এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। ডন পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মোদীর বক্তব্যকে বেপরোয়া, উস্কানি এবং আঞ্চলিক শান্তির জন্য হুমকি বলে আখ্যা দিয়েছে। পাকিস্তান বলছে, পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের নেতার কাছ থেকে এমন বক্তব্য দায়িত্ব জ্ঞানহীন এবং জাতিসংঘ সনদের নীতিমালার পরিপন্থী। ইসলামাবাদ দাবি করেছে, মোদীর বক্তব্য কাশ্মীর সহ ভারতের অভ্যন্তরীণ মানবাধিকার লঙ্ঘন ও চরমপন্থা থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরানোর কৌশল। পাকিস্তান সন্দেহ পোষণ করছে, ভারতের এমন যুদ্ধংদেহী বক্তব্য দক্ষিণ এশিয়ার অস্থির পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। মোদীর দাবি, ভারতের সাম্প্রতিক অপারেশন সিন্দুর অভিযানে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একাধিক সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা হয়েছে এবং পাকিস্তানের বিমান ঘাঁটিগুলো এখনও আইসিইউতে রয়েছে। মোদী বলেন, যারা আমাদের রক্ত ঝরাবে তাদেরও রক্ত ঝরানো হবে, কাউকে ছাড় দেয়া হবে না। জনসভায় মোদী অভিযোগ করেন, পাকিস্তান সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় কৌশল হিসেবে ব্যবহার করছে এবং ভারতের বিরুদ্ধে কোনো হামলা হলে তার উপযুক্ত জবাব দেয়া হবে। তিনি বলেন, আমরা 15 দিন অপেক্ষা করেছিলাম, পাকিস্তান কোনো ব্যবস্থা নেয়নি। তখনই আমাদের সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দেয়া হয়। মোদীর এমন বক্তব্যের পর পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, ভারতের এই ধরনের উস্কানিমূলক আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। একই সঙ্গে ইসলামাবাদ হুঁশিয়ারি দিয়েছে, তাদের নিরাপত্তা বা আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে যে কোনো হুমকির জবাব কঠোর ও উপযুক্তভাবে দেয়া হবে, যা জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদের আওতাভুক্ত বলে তারা উল্লেখ করেছে। মোদীর হুঁশিয়ারি ও পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়ায় দুই দেশের মধ্যে উত্তেজনা ফের চরমে উঠেছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন উদ্বেগ তৈরি করছে। দুই পরমাণু শক্তিধর দেশের এই কোন্দল দক্ষিণ এশিয়ার শান্তির আকাশে অশনি সংকেত হয়ে উঠেছে। ভারত পাকিস্তান ক্ষণিকের যুদ্ধে ইমরান খানের ভূমিকা ছিল ব্যাপক আলোচিত। জেলে বসেই তিনি হুঙ্কার ছুড়েছিলেন ভারত বদের। রাজনৈতিক বিভাজনের বিপর্যস্ত পাকিস্তান ইমরান খানের সেই ঘোষণায় রাতারাতি এক ছাতার নিচে চলে আসে, মনোবল বেড়ে যায় কয়েক গুণ। ভারতও ইমরান খানের এমন ঘোষণায় তাদের পরিকল্পনায় একটু হলেও ধীর গতিতে এগোনোর নীতি অবলম্বন করে। এবার সেই ইমরান খানের আরেক ঘোষণা সাহস যোগাচ্ছে মোদী সরকারকে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। শেহবাজ শরীফের সরকারের বিরুদ্ধে আন্দোলন করার ঘোষণার পর থেকেই নরেন্দ্র মোদীও তার গলা চড়া করেছেন। ইদানিং সুযোগ পেলেই তিনি পাকিস্তানকে কড়া শিক্ষা দেওয়ার কথা বেশ জোর দিয়েই উচ্চারণ করছেন। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের ফায়দা ভালোভাবেই লুটে নেবে ভারত। অন্তত সেই পরিকল্পনায় হাঁটছে মোদী সরকার। সম্প্রতি নিজের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকি ইনসাফ বা পিটিআই এর সর্বস্তরের নেতাকর্মীকে দেশ জুড়ে বড় আন্দোলনের জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী নেতা ইমরান খান। সেই সঙ্গে পিটিআই এর যেসব নেতাকর্মী তলে তলে সরকারের সঙ্গে লিয়াজও রেখে চলেছেন, তাদেরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা। ইমরান
ইমরান খানের মুখপাত্র হিসেবে এই তথ্য জানিয়েছেন তার বোন আলেমা খান। সোমবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন আলিমা। সাক্ষাৎ শেষে কারাগারের ফটকের সামনে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়কালে তিনি অভিযোগ করেন, ইসলামাবাদে ক্ষমতাসীন বর্তমান সরকার ইমরান খানের সঙ্গে চরম নিপীড়নমূলক আচরণ করছে। কারাগারে একজন সাধারণ কয়েদিকে যেটুকু অধিকার দেওয়া হয় ইমরান খানকে সেটুকুও দেওয়া হচ্ছে না। গত 8 মাসে ইমরান খানকে মাত্র একবার তার সন্তানদের সঙ্গে টেলিফোনে কথা বলতে দেওয়া হয়েছে। এমনকি কারা কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে এখন থেকে ইমরান খানের বোনেরাও আর কারাগারে তার সঙ্গে দেখা করতে পারবেন না। পিটিআইয়ের সর্বস্তরের নেতাকর্মীর উদ্দেশ্যে আলিমা খানের মাধ্যমে জরুরি বার্তা দিয়েছেন ইমরান খান। দেশ জুড়ে বড় আন্দোলন সংগঠিত করার জন্য নেতাকর্মীকে প্রস্তুতি নিতে বলেছেন তিনি। দলের যেসব নেতাকর্মী গোপনে সরকারের সঙ্গে লিয়াজও রাখছেন তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারিও দিয়ে তিনি বলেছেন, যারা উইকেটের দুই পাশেই খেলতে চায় দলের মধ্যে তাদের জায়গা হবে না। তিনি আরও বলেন, সরকারের সঙ্গে কোনো প্রকার আপোষে যাওয়ার ইচ্ছা বা পরিকল্পনা নেই তার। প্রয়োজনে সারা জীবন কারাগারে কাটাবেন, কিন্তু মাথা নত করবেন না তিনি। এদিকে দলীয় সূত্রে জানা গেছে, কারাগার থেকে ইমরান খান আন্দোলনের আহ্বান জানালেও তার দল পিটিআইয়ের হাইকমান্ড সরকারের সঙ্গে সংলাপের জন্য চেষ্টা করছেন। এই সংলাপ বা সমঝোতার মূল উদ্দেশ্য ইমরান খানের কারামুক্তি। সরকারের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ এখনো শুরু না হলেও আনুষ্ঠানিকভাবে কিছু আলাপ আলোচনা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সেসব আলাপ আলোচনার কিছু অগ্রগতিও হয়েছিল। জিও নিউজের খবরে জানা যায়, সরকারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় পিটিআইয়ের নেতৃত্ব দিচ্ছেন ইমরান খানের একসময়ের আইনজীবী এবং বর্তমানে দলটির চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান। গাজায় চলমান সহিংসতার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 70 দিনের যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। এতে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে নতুন আশার আলো দেখা দিয়েছিল, তবে যুদ্ধবিরতির এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। সোমবার হামাসের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। রয়টার্স জানায়, ইসরায়েলি কর্মকর্তারাও এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের বলে অস্বীকার করেছেন। তারা বলেছেন যে কোনো ইসরায়েলি সরকার এটি গ্রহণ করবে না। একজন মার্কিন কর্মকর্তা এই আলোচনা করা চুক্তিটিকে অগ্রহণযোগ্য এবং হতাশাজনক বলে অভিহিত করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবে বলা হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ হবে 70 দিন। এই সময়ে 10 জিম্মিকে মুক্তি দেয়া হবে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাস প্রস্তাবের সম্মতি জানিয়েছে। হামাসের সূত্রটি জানিয়েছে, প্রস্তাবে রয়েছে 70 দিনের যুদ্ধবিরতির বদলে হামাস 2 ভাগে 10 জীবিত জিম্মিকে মুক্তি দেবে এবং দখলদার ইসরায়েলি সেনারা গাজা থেকে আংশিক সরে যাবে। অপরদিকে একই সময়ে ইসরায়েলি কারাগারে দীর্ঘদিন ধরে বন্দী থাকা সহ অসংখ্য ফিলিস্তিনি মুক্তি পাবেন। তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রয়টার্সের প্রতিবেদনে যে যুদ্ধবিরতি চুক্তির কথা বলা হয়েছে সেটি নেতানিয়াহু সরকার প্রত্যাখ্যান করেছে। আল জাজিরা জানায়, নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, কোনো দায়িত্বশীল সরকার এই প্রস্তাব মেনে নিতে পারে না। যুদ্ধবিরতির প্রস্তাব আর উইটকফের প্রস্তাবের সঙ্গে মিল রয়েছে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে স্টিভ উইটকফ বলেন, ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতির আগে একটি মধ্যবর্তী পর্যায়ের চুক্তি চায়। তবে আমার মতে বর্তমান প্রস্তাব হামাসের গ্রহণ করা উচিত। এটি একটি সম্ভাবনার জানালা খুলে দিচ্ছে।
তবে ইসরায়েল যদি এই যুদ্ধবিরতিতে রাজি না হয় তাহলে নেতানিয়াহুর সাথে ট্রাম্পের সম্পর্কের অবনতি হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। কেননা গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মূলত ট্রাম্পের পক্ষ থেকেই দেয়া হয়েছে, যেখানে হামাস রাজি হয়েছে আর নেতানিয়াহুর না মানে ট্রাম্পের প্রস্তাবকে নাকচ করা। বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিরতিতে ইসরায়েল রাজি না হলে যুক্তরাষ্ট্রের সাথে তাদের দূরত্ব বাড়তেই থাকবে, যা নেতানিয়াহুর জন্য কোনো ভালো ফলাফল নিয়ে আসবে না। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত নেতানিয়াহু কোন পথ বেছে নেয়। চীনের ভূত বাহিনী প্রকাশ্যে আসার পর সারা বিশ্বের বিভিন্ন যুদ্ধবাজ দেশগুলো নড়ে চড়ে বসেছে। চীনের উদ্ভাবিত এই গোস্ট ফ্লাইট মূলত একটি ইলেকট্রনিক ডিভাইস, যা ভবিষ্যতের নৌযুদ্ধের প্রচলিত ধারণাগুলোকে চ্যালেঞ্জ জানাতে পারে। বেইজিংয়ের রিসার্চ ইনস্টিটিউট অফ টেলিমেট্রির একদল গবেষকের নেতৃত্বে পরিচালিত একটি গবেষণায় এমন এক ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার বিবরণ প্রকাশিত হয়েছে, যা শত্রুপক্ষের রাডারকে ফাঁকি দিয়ে একটি একক যুদ্ধ জাহাজকে পুরো একটি যুদ্ধ বহর হিসেবে উপস্থাপন করতে সক্ষম। এই প্রযুক্তির মূল ভিত্তি হল অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধ ডিভাইস, যা ওয়ান বিট জ্যামার নামে পরিচিত। এই যন্ত্রগুলো অত্যন্ত কম খরচে কার্যকর বিভ্রান্তিমূলক সংকেত প্রেরণ করতে পারে, যা শত্রুর রাডার সিস্টেমকে এমনভাবে প্রতারিত করে যেন তারা একটি বিশাল যুদ্ধবহর পর্যবেক্ষণ করছে, যদিও বাস্তবে এটি একটি মাত্র জাহাজ। প্রতিটি জ্যামার একটি চিপ ব্যবহার করে রাডার থেকে আসা পালসকে বিশ্লেষণ করে। এতে তারা নির্ধারণ করে যে তরঙ্গটি নির্দিষ্ট ভোল্টেজের থ্রেশহোল্ড অতিক্রম করছে কিনা। যখন এই ধরনের চারটি জ্যামার সমন্বিতভাবে কাজ করে এবং বিশেষ অ্যালগোরিদম দ্বারা চালিত হয়, তখন তারা এমন এক হাইপার বাস্তব দৃশ্যপট তৈরি করতে পারে যা শত্রুর রাডারকে বিভ্রান্ত করে দেয়। এই সমন্বিত কার্যক্রম ইলেকট্রোম্যাগনেটিক যুদ্ধক্ষেত্র জুড়ে একটি অবাস্তব পরিবেশ তৈরি করে। গবেষণায় বলা হয়েছে, এ ধরনের ফ্যান্টম দৃশ্যপট কেবল যুদ্ধ জাহাজকে রাডার থেকে আড়াল করতেই সাহায্য করে না, বরং পুরো ইলেকট্রোম্যাগনেটিক পরিবেশকে নতুনভাবে গঠনের সামর্থ্য রাখে। যদিও চীনা গবেষক দল স্বীকার করছেন যে এখন পর্যন্ত এটি কেবলমাত্র ডিজিটাল সিমুলেশন পর্যায়ে পরীক্ষা করা হয়েছে। বাস্তব যুদ্ধক্ষেত্র পরিস্থিতিতে এর কার্যকারিতা এখনও প্রমাণিত হয়নি। এছাড়াও ওয়ান বিট জ্যামারের সিস্টেমে কিছু কাঠামোগত দুর্বলতা থাকতে পারে, বিশেষ করে যদি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রগুলো নেটওয়ার্ক ভিত্তিক হয়। এই প্রযুক্তি যদি বাস্তবে সফলভাবে প্রয়োগ করা যায়, তবে এটি চীনের ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতাকে এমন নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। ব্যয়বহুল রাডার প্রতিরোধ ব্যবস্থার বিকল্প হিসেবে এটি একটি সাশ্রয়ী এবং কার্যকর সমাধান হিসেবে আবির্ভূত হতে পারে। যুদ্ধক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে এটি শত্রুর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে ধীর এবং বিভ্রান্ত করতে পারে, যা প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক উভয় কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চীনের এই উন্নয়ন ইঙ্গিত দেয় যে আধুনিক যুদ্ধক্ষেত্র কেবল শারীরিক অস্ত্রের নয়, বরং তথ্য বিভ্রান্তি এবং ডিভাইস নিয়ন্ত্রণের যুদ্ধ। ভূত বাহিনীর ধারণা হয়তো একসময় কাল্পনিক ছিল, কিন্তু আজ তা ভবিষ্যতের বাস্তব যুদ্ধ কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে শুরু করেছে। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বার্লিন ইসরায়েলকে আর কোনো অস্ত্র রপ্তানি করবে না যে অস্ত্র মানবিক আইন ভঙ্গ করে ব্যবহার করা হচ্ছে। এদিকে যুক্তরাজ্যের 800 বিচারক আইনজীবী ইসরায়েলের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করতে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে চিঠি দিয়েছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল এবং চ্যান্সেলর
ফ্রিডরিশ গাজায় চলমান যুদ্ধ নিয়ে ইসরায়েলকে এবারই সবচেয়ে কড়া ভাষায় তিরস্কার করেছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি জার্মানিও 2023 সালে গাজায় যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলকে সমর্থন দিয়ে এসেছে, কিন্তু জার্মানি এবার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিল। এ ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন তাদের ইসরায়েল নীতি নতুন করে ভেবে দেখতে শুরু করেছে। যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডাও গাজা নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে বাস্তব পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে। সম্প্রচার মাধ্যম WDRA জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরায়েলের প্রতি জার্মানির ঐতিহাসিক সমর্থনকে যেন লক্ষ্য অর্জনের হাতিয়ার করা না হয়। এর আগে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ফিনল্যান্ডে এক সংবাদ সম্মেলনে গাজায় ইসরায়েলের বিমান হামলার সমালোচনা করেন। জার্মানির নেতারা যেখানে ইসরায়েলের জন্য বিশেষ দায়িত্ব পালনের নীতি অনুসরণ করে থাকেন, সেখানে ইসরায়েলের বিরুদ্ধে দেশটির চ্যান্সেলরের এই সুর তাৎপর্যপূর্ণ। এর মধ্য দিয়ে জার্মানির জনগণের মতামতেরও একটি বিরাট পরিবর্তনের প্রতিফলন ঘটেছে। রয়টার্স জানায়, জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান বলেছেন, আমরা এখন এমন একটি জায়গায় আছি যেখানে আমাদেরকে খুব সতর্কতার সঙ্গে ভাবতে হচ্ছে যে কি পদক্ষেপ নেওয়া যায়। আমরা যেখানেই ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখব সেখানেই হস্তক্ষেপ করব। আরও ক্ষতি যাতে না হয় সেজন্য আমরা নিশ্চিতভাবেই অস্ত্র সরবরাহ বন্ধ রাখব। এদিকে গাজায় গণহত্যা চালানোর দায়ে ইসরায়েল সরকার ও মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞা দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে চিঠি দিয়েছেন দেশটির 800-এর বেশি আইনজীবী, শিক্ষক ও সাবেক বিচারপতি। চিঠিতে ইসরায়েলে সংঘটিত আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বন্ধে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। খোলা চিঠিতে বলা হয়, গাজায় গণহত্যা চালানো হচ্ছে, যেখানে গণহত্যার একটি গুরুতর ঝুঁকি বিদ্যমান। এতে বলা হয়, গাজায় যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ ও আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনের ঘটনা ঘটছে। এ নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী স্টারমারকে অনুরোধ জানানো হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, চিঠিতে বলা হয়েছে, গাজাবাসীর নিশ্চিহ্ন হওয়া ঠেকাতে জরুরি ও দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট ও অন্যান্য আদালতের সাবেক বিচারপতি সহ বিশিষ্ট আইনজীবীরা চিঠিতে সই করেছেন। ট্রাম্প ইয়েমেনের উপর মার্কিন বোমাবর্ষণ বন্ধ করলেন এবং সিরিয়ার উপর দীর্ঘদিন ধরে চলা নিষেধাজ্ঞা তুলে নেয়ারও ঘোষণা দিলেন। ইরানের সঙ্গে আলোচনার বিষয়েও তিনি ইঙ্গিত দিলেন। এর ফলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য কায়েমের দুটি প্রধান পথ বন্ধ হয়ে গেল। এর একটি হলো সিরিয়াকে বিভক্ত করা এবং অন্যটি হলো ইরান আক্রমণ করা। কিন্তু ট্রাম্পের এই অবস্থানে ইরান আশ্বস্ত হয়নি, কারণ ইরান বহুবার এরকম মার্কিন প্রতিশ্রুতিতে ধোঁকা খেয়েছে। পারমাণবিক অস্ত্র বিষয়ক আলোচনার সময় তারা বুঝে গেছে হোয়াইট হাউস যা বলে বাস্তবে তা সবসময় হয় না। ট্রাম্প ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার কথা বলার পর মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের কর্মকর্তারাও সেই ঘোষণা শুনে চমকে উঠেছিলেন, কারণ নিষেধাজ্ঞা ছিল বহু স্তর বিশিষ্ট ও আইনগত জটিল, যার অনেকগুলো কংগ্রেসের অনুমোদন ছাড়া সরানো সম্ভব নয়। পুরো নিষেধাজ্ঞা তুলে নিতে সময় ও রাজনৈতিক সদিচ্ছা দুটোই দরকার। অন্যদিকে ট্রাম্পের সৌদি আরব সফরে উপসাগরীয় দেশগুলো $3 ট্রিলিয়ন বেশি অর্থ খরচ করেছে। সৌদি আরব দিয়েছে $600 বিলিয়ন। কাতার ট্রাম্প প্রশাসনের সঙ্গে $1.2 ট্রিলিয়ন চুক্তি করেছে। ট্রাম্পকে একটি বোয়িং 747 বিমান উপহার হিসেবে দেয়া হয়েছে। ট্রাম্প পরিবারের কোম্পানির সঙ্গে জড়িত হয়েছে ক্রিপ্টোকারেন্সির মতো বিতর্কিত চুক্তিও। এমনকি ট্রাম্পের ছেলে এরিকের জন্য দুবাইয়ে একটি টাওয়ার নির্মাণের পরিকল্পনাও হয়েছে। ভাবগতিক দেখে মনে হচ্ছিল কে বেশি ট্রাম্পকে খুশি করতে পারে। তা নিয়ে মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলো এক ধরনের প্রতিযোগিতায় নেমেছিল। আরব দেশগুলো যখন এই বিলাস প্রদর্শন করছিল, ঠিক সে সময়েই গাজায় ভয়াবহ হত্যাকাণ্ড চালায় ইসরায়েল। 1948 সালের নাকবা বা ফিলিস্তিনিদের জাতিগত উদ্বাস্তু হওয়ার দিন ইসরায়েল যেন যত বেশি সম্ভব ফিলিস্তিনি হত্যা করতে চায়। 18 মার্চের আশেপাশের কয়েকদিনে প্রায় 100 মানুষ নিহত হয়। গাজার খান ইউনুস এলাকায় অবস্থিত ইউরোপিয়ান হাসপাতালে হামলার উদ্দেশ্য ছিল হামাস নেতা মুহাম্মদ সিনওয়ারকে হত্যা করা, যিনি মূলত নিহত হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই। অবশ্য মুহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন কিনা তা এখনও নিশ্চিত নয়।
এ সময়ই এক বিস্ময়কর তথ্য সামনে আসে। সেটি হলো হামাসের বিদেশি রাজনৈতিক নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে সম্মত হয়েছিল, যাতে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো এবং আরও জিম্মি মুক্তি দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু মুহাম্মদ সিনওয়ার তা প্রত্যাখ্যান করেন, কারণ এতে যুদ্ধ বন্ধের নিশ্চয়তা ছিল না। এখন মনে করা হচ্ছে, যদি সিনওয়ার মারা যান তাহলে হামাসের মতো গোপন সংগঠনের জন্য নতুন নেতৃত্ব গড়ে তোলা সহজ নয়। এতে গঠনগতভাবে এক ধরনের স্থবিরতা আসবে। এটি ইসরায়েলের মূল উদ্দেশ্য, কারণ হামাসের নেতৃত্বের কাঠামো ধ্বংস করে দেয়া গেলে ইসরায়েলের পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে। তবে বাস্তবতা হলো, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর লক্ষ্য যুদ্ধ থামানো নয়, বরং পুরো গাজাকে ধ্বংস করে ফেলা। 21 লাখ মানুষের মধ্যে যারা বেঁচে আছেন তাদের অনাহারে ও বোমায় মরতে বাধ্য করা, এটাই যেন ইসরায়েলের কৌশল। এই লক্ষ্য এতটাই স্পষ্ট যে জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার নিরাপত্তা পরিষদে বলে ফেলেন, আর কত প্রমাণ দরকার? এবার কি আপনি সত্যিই কিছু করবেন গণহত্যা ঠেকাতে? বিশ্বের অনেক দেশ মুখে সমালোচনা করলেও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, আমিরাতের প্রেসিডেন্ট বিন জায়েদ কিংবা কাতারের আমির তামিম, কারো মুখ থেকে ইসরায়েলের সমালোচনা বের করা হয়নি। এই নীরবতা ছিল এক ভয়াবহ বিশ্বাসঘাতকতা, বিশেষ করে যখন ফিলিস্তিনিরা তাদের জীবন দিয়ে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। আসলে গাজায় ভিয়েতনাম যুদ্ধের ছায়া দেখা যাচ্ছে। ইসরায়েল দাবি করছে তারা জিতে যাচ্ছে, বাস্তবে গাজায় তারা ভিয়েতনামের মতো এক ভয়াবহ যুদ্ধে আটকা পড়েছে। আমেরিকা যেমন ভিয়েতনামে প্রতিটি যুদ্ধ জিতেছিল কিন্তু পুরো যুদ্ধ হেরে গিয়েছিল, তেমনি ইসরায়েলও মাঠে জয় পেলেও রাজনৈতিকভাবে, নৈতিকভাবে এবং কৌশলগতভাবে হেরে গেছে। ভিয়েতনামে 8 বছরে আমেরিকা 50 লাখ টন বোমা ফেলেছিল। গাজায় ইসরায়েল মাত্র 1 বছরে 1 লাখ টন বোমা ফেলেছে। হিসাব করলে দেখা যায় ভিয়েতনামে প্রতি বর্গ কিলোমিটারে 15 টন বোমা পড়েছে, আর গাজায় পড়েছে 275 টন, অর্থাৎ 18 গুণ বেশি। তারপরও গাজাবাসী এলাকা ছাড়েনি। উত্তর গাজা খালি করতে না পেরে ইসরায়েল এখন দক্ষিণে রাফায় লোকদের পাঠাতে চায়। যাদের পাঠানো হবে তারা আর কখনো ফিরতে পারবে না। নেতানিয়াহু বলছেন, হয়তো যুদ্ধবিরতি হবে কিন্তু যুদ্ধ থামবে না। তবে তার স্বাস্থ্যের অবস্থা গুরুতর এবং পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন উগ্রপন্থী নাফতালি বেনেট। ভিয়েতনাম যুদ্ধ থামিয়ে দিয়েছিল দুটি শক্তি, ভিয়েতনামীদের দৃঢ়তা ও মার্কিন জনগণের বিবেক। আজ একই ঘটনা ঘটছে গাজায়। ফিলিস্তিনিরা তাদের ভূমি ছাড়ছে না, তারা মরছে কিন্তু আত্মসমর্পণ করছে না। আর পশ্চিমা বিশ্বে, বিশেষ করে তরুণ প্রজন্ম ও বামপন্থীদের মধ্যে ইসরায়েলের বিরোধিতা প্রবল হচ্ছে। এখন আর কেউ ইহুদি বিদ্বেষ বলে সমালোচকদের মুখ বন্ধ করতে পারছে না। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ইসরায়েল প্রতিটি যুদ্ধে জিততে পারে, কিন্তু এই যুদ্ধের ক্ষেত্রে মানবতা, ন্যায় বিচার, বিবেক ও ইতিহাসের আদালতে তারা ইতোমধ্যেই হেরে গেছে। চীনের বিরুদ্ধে রাশিয়ার অস্ত্র শিল্পে সহায়তার অভিযোগ করেছে ইউক্রেন। চীন অবশ্য বরাবরই এ অভিযোগ অস্বীকার করে এসেছে। এশীয় পরাশক্তি দেশটির দাবি, ইউক্রেন যুদ্ধ নিয়ে তারা নিরপেক্ষ অবস্থানে রয়েছে। তবে ইউক্রেন বেশ জোর দিয়েই বলছে রাশিয়ার সাথে গোপন জোট বেঁধেছে চীন, যা শান্তি আলোচনা ভেস্তে দিতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে মস্কো। সোমবার আল জাজিরা বলেছে, ইউক্রেন অভিযোগ করেছে চীন সরাসরি রাশিয়ার সামরিক শিল্পে সহায়তা দিচ্ছে, এমন তথ্য তাদের কাছে রয়েছে। কিয়েভের বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান ওলে ইভাসচেনকো এ তথ্য জানান। সোমবার ইউক্রেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইউক্রেন ফর্মে প্রকাশিত এক সাক্ষাৎকারে ইভাসচেনকো বলেন, আমাদের কাছে নিশ্চিত প্রমাণ রয়েছে যে চীন রাশিয়ার অন্তত 20টি সামরিক কারখানায় গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও কাঁচামাল সরবরাহ করছে। চীন অবশ্য বরাবরই এ অভিযোগ অস্বীকার করে এসেছে। তারা দাবি করে ইউক্রেন যুদ্ধ নিয়ে তারা নিরপেক্ষ অবস্থানে রয়েছে এবং কোনো পক্ষকেই সামরিক সহায়তা দিচ্ছে না। তবে ইউক্রেন বলছে চীন আসলে রাশিয়াকে যুদ্ধে সহযোগিতা করছে। ইভাসচেনকোর ভাষ্যমতে যন্ত্র তৈরির সরঞ্জাম, বিশেষ রাসায়নিক উপাদান, বারুদ এবং রাশিয়ার সামরিক উৎপাদন কারখানার জন্য ব্যবহৃত যন্ত্রাংশ পাঠাচ্ছে চীন। এএফপি বলেছে, সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনে তাদের বিশাল বিমান হামলা রুশ বেসামরিক নাগরিকদের উপর ইউক্রেনীয় ড্রোন হামলা বৃদ্ধির প্রতিক্রিয়া ছিল বলে জানিয়েছে রাশিয়া। কিয়েভের বিরুদ্ধে শান্তি প্রচেষ্টা ব্যাহত করার অভিযোগ এনেছে মস্কো।
রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কিয়েভ কিছু ইউরোপীয় দেশের সমর্থন নিয়ে রাশিয়ার শুরু করা আলোচনা ব্যর্থ করার জন্য একাধিক উস্কানিমূলক পদক্ষেপ নিয়েছে। শুক্রবারের শেষ থেকে সোমবার ভোরের মধ্যে মস্কো ইউক্রেনে শত শত ড্রোন ছুড়েছে। এতে অনেক মানুষ নিহত হয়েছে এবং দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভ্লাদিমির পুতিন একেবারে পাগল হয়ে গেছেন। আক্রমণের জন্য রাশিয়ার উপর নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছেন ট্রাম্প। এদিকে চীন ড্রোনবাহী উড্ডয়নক্ষম আকাশযান তৈরি করছে। এই আকাশযান থেকে একসঙ্গে 100টি কামিকাজে বা আত্মঘাতী ড্রোন উৎক্ষেপণ করা সম্ভব। জিউতান নামে এই উচ্চ ক্ষমতা সম্পন্ন ও দূরপাল্লার ইউএভি আনম্যান্ড অ্যারিয়াল ভেহিক্যাল কামিকাজে ড্রোন ছাড়াও অন্যান্য অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম বহন করতে সক্ষম। চীনা রাষ্ট্র পরিচালিত গণমাধ্যমের বরাতে টেলিগ্রাফ জানিয়েছে, গত সপ্তাহে জিউতানের চতুর্থ প্রোটোটাইপের কাঠামো তৈরি সম্পন্ন হয়েছে এবং বর্তমানে সেটির ইনস্টলেশন ও পরীক্ষা চলছে। আগামী মাসেই এর প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে চীন তাদের বিমান বাহিনীর সক্ষমতা আরও বাড়াতে চাইছে। চীনা প্রতিষ্ঠান শানজি আনম্যান্ড ইকুইপমেন্ট টেকনোলজি এই জিউতান আকাশযানটি তৈরি করেছে। গত বছরের নভেম্বরে দেশের বৃহত্তম জুহাই এয়ার শোতে এই আকাশযান প্রথমবারের মতো প্রদর্শিত হয়। 25 মিটার দীর্ঘ ডানার এই যানটি টানা 12 ঘন্টা উড়তে পারে এবং এটি 7000 কিলোমিটার পর্যন্ত দূরত্ব পাড়ি দিতে পারে। নতুন এই উড়োজাহাজের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এটি একসঙ্গে বিপুল সংখ্যক ড্রোন উৎক্ষেপণ করতে পারে, যা শত্রুপক্ষের প্রতিক্রিয়া জানানো কঠিন করে তুলবে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে এর একটি প্রতিরূপ দেখানো হয়েছে। ড্রোনের এই ঝাঁক গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং পুনরুদ্ধার প্রচেষ্টার জন্য অত্যন্ত উপকারী হতে পারে। চীন তাইওয়ানের মধ্যে সংঘাত বাড়লে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে এই নতুন উড়োজাহাজ। ডেইলি মেইল তাদের প্রতিবেদনে জানায়, এই উড়োজাহাজটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং মাঝারি পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র PL-12A এবং মাঝারি পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র PL-12F বহন করতে পারে। এটি ভূমি থেকে 49,000 ফুট পর্যন্ত উচ্চতায় উড্ডয়নে সক্ষম। অতি উচ্চতায় পৌঁছানোর এই ক্ষমতা এটিকে ভূমিভিত্তিক রাডার সিস্টেমের কাছে শনাক্ত করা কঠিন করে তুলবে এবং বিশ্বের অনেক প্রতিরক্ষা ব্যবস্থার উপর দিয়ে উড়তে পারবে। অনেকটা হঠাৎ করেই বাল্টিক সাগরের ঢেউ উত্তাল হলো পুতিনের সাজোয়া যানের ভয়ঙ্কর সক্ষমতায়। রাশিয়া কেন যুদ্ধ মহড়া করছে? তাহলে কি পুতিনের মনে অন্য কোনো আক্রোশ দানা বেঁধেছে? যদি তাই হয় তাহলে রাশিয়ার টার্গেটে এবার কারা পড়বে? এমন অনেক প্রশ্ন তৈরি করেছে বাল্টিক সাগরে সাজোয়া যানের গর্জন। বাল্টিক সাগরের উপকূলবর্তী অঞ্চলে একটি উচ্চমাত্রার সামরিক মহড়া সম্পন্ন করেছে রাশিয়া, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। এই মহড়ায় রাশিয়ার সেনাবাহিনী শুধু প্রচলিত সমুদ্র ও আকাশ প্রতিরক্ষা অনুশীলনই করেনি, বরং এতে পারমাণবিক, জৈব এবং রাসায়নিক অস্ত্রের হুমকির বিরুদ্ধে সুরক্ষামূলক অনুশীলনেরও বড় পরিসরের আয়োজন করা হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, মহড়ায় অংশ নিয়েছে তাদের বাল্টিক নৌবহর, আকাশ প্রতিরক্ষা ইউনিট এবং বিশেষায়িত সুরক্ষা বাহিনী। যুদ্ধজাহাজ, সাবমেরিন, যুদ্ধবিমান এবং হেলিকপ্টারের পাশাপাশি সেনাবাহিনীর সাজোয়া যান এবং রসদ সরবরাহ ইউনিটগুলো এই মহড়ায় সক্রিয় ছিল। এছাড়া রাশিয়ার রেডিও কেমিক্যাল এবং বায়োলজিক্যাল প্রোটেকশন ফোর্স এই মহড়ায় অংশ নিয়ে পারমাণবিক ও জীবাণু হামলার পর প্রতিক্রিয়া কেমন হবে তা বাস্তবধর্মী অনুশীলনের মাধ্যমে প্রদর্শন করে। অনুশীলনের বিষয়বস্তু ছিল সমুদ্র ও আকাশসীমায় গোলাবর্ষণ ও প্রতিরক্ষা অনুশীলন, দ্রুত সৈন্য নামানো এবং সরঞ্জাম সরবরাহ করা, বিভিন্ন সমুদ্র উপকূলে দ্রুত লজিস্টিক কার্যক্রম পৌঁছানোর অনুশীলন, জীবাণু ও রাসায়নিক অস্ত্র আক্রমণ প্রতিরোধ এবং ডিকন্টামিনেশন অনুশীলন, পারমাণবিক হামলার সম্ভাব্য পরিস্থিতি কৌশলগত সাড়া দেয়া।
মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক নিরাপত্তা সংস্থা ISW মহড়াটিকে রাশিয়ার এক ধরনের কৌশলগত সংকেত হিসেবে বর্ণনা করেছে। ইউক্রেন যুদ্ধ চলাকালে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা যখন তুঙ্গে, তখন এই ধরনের মহড়া পশ্চিমা দেশগুলোকে সতর্কবার্তা দেওয়ার অংশ হতে পারে। সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে এবং BBC এই মহড়াকে ঘিরে ইউরোপ জুড়ে নিরাপত্তা উদ্বেগ বেড়ে যাওয়ার খবর দিয়েছে। বিশেষ করে বাল্টিক অঞ্চলের দেশগুলো, লিথুয়ানিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়া এ বিষয়ে ন্যাটোর আরও সক্রিয় উপস্থিতি চেয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই মহড়া শুধু সামরিক শক্তির প্রদর্শনী নয়, বরং এটি ভূরাজনৈতিক চাপ সৃষ্টির হাতিয়ারও। বিশেষজ্ঞদের মতে রাশিয়া ন্যাটোর প্রভাব বিস্তার ও সামরিক উপস্থিতির বিপরীতে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরালো করার বার্তা দিতে চাইছে। মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনস এর একজন নিরাপত্তা বিশ্লেষক বলেন, এটি কেবল একটি মহড়া নয়, এটি এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ যা আন্তর্জাতিক কূটনীতিতে প্রভাব ফেলতে পারে। রাশিয়ার সাম্প্রতিক বাল্টিক মহড়া বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এটি শুধুমাত্র একটি প্রতিরক্ষা প্রস্তুতির বহিঃপ্রকাশ নয়, বরং বিশ্ব শক্তিগুলোর মাঝে চলমান টানাপোড়েনের কৌশলগত অংশ হিসেবে পরিগণিত হচ্ছে। সামনের দিনগুলোতে এই অঞ্চলে উত্তেজনা আরও বাড়বে কিনা তা নির্ভর করবে রাশিয়া ও পশ্চিম বিশ্বের কূটনৈতিক ব্যবস্থাপনার ওপর।